পরীক্ষায় ফেল করে। সাকিবের কথা বলেন, ও তো খুব ভদ্র, আমার সাথে খুব ভালো ব্যবহার করে। যাও, এই নুডলসটুকু সাকিবকে দিয়ে আসো, আর এটা মরিয়মকে। আন্টি আঙ্কেল বাসায় নাই? না, এখনো আসেনি। ও ওকে, দিন, আমাকে দিন। সুবর্ণা মরিয়মকে দিয়ে আমার ঘরে গিয়ে টোকা দিল। আমি ভাবতেছি কে আসলো, কণ্ঠ চেনা চেনা লাগতেছে। দূর, সেসব দেখে লাভ নাই, আমার পরে আমি পড়ি। একটু পর কে জানি দরজায় টোকা দিল। আমি বললাম, ভিতরে আসেন। ভিতরে দেখি সুবর্ণা প্রবেশ করলো। সুবর্ণাকে দেখে আমি অবাক। আমি বললাম, আপনি এখানে? চুপ, এনে নুডলস খা। খাবো না। আমি দিছি না, তোর মা দিছে। আপনি আমাদের বাসায় কি করছেন? এসেছি তোর মার সাথে কথা বলতে। মার সাথে কি বলবেন? বলবো তুই আজকে একটা মেয়ের থেকে প্রপোজ পাইছিস এবং তোর নাম্বার নিয়েছে, তোরা আজকে রাতে কথা বলবি, আর বানিয়ে বানিয়ে বলবো তুই মেয়েকে কিস করেছিস, তোরা একসাথে অনেক জায়গায় যাওয়ার প্ল্যান করছিস। এমন কথা শুনে আমি স্তম্ভিত। সুবর্ণা বলে, কি? আপনি কি চান? তোর মোবাইল। আমি হেসে বললাম, এটা আমাকে আগে বললে হতো না? এই জন্য এসব মাকে বলতে যাবেন কেন? তোর মোবাইল রেডি কর, আমি যাওয়ার সময় নিয়ে যাব। কিন্তু আপনিও তো বলছিলেন আপনার মোবাইলটা আমাকে দিবেন। এই নে ধর, লক 2580। হুম, নুডলস খা। ওকে। এই বলে সুবর্ণা চলে গেল, কিন্তু আমার ভিতর থেকে ভয় যাচ্ছে না। যদি বলে দেয় সুবর্ণা মাকে, তাহলে আব্বার কানে গেলে আমাকে বাড়ি থেকে বের করে দিবে। এমনিতেই পরীক্ষার রেজাল্ট ভালো না, আবার যদি শুনে আমি এগুলো করি। আমি আড়িপিতে শুনতে লাগলাম সুবর্ণা মাকে কি বলে। দেখি সুবর্ণা আর মা একসাথে বসছে নুডলস খাওয়ার জন্য। মা সুবর্ণাকে বলল, শুনছিলাম নিলয়ের সাথে তোমার বিবাহ হওয়ার কথা ছিল, কিন্তু নিলয়ের বিয়ের কার্ডে দেখলাম অন্য কেউ। এই কথা শুনে সুবর্ণা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল, আর কেঁদে কেঁদে বলতে লাগলো, আন্টি আমি কি ভুল করেছিলাম? নিলয় আমার সাথে কি করে এমনটা করতে পারলো? আরে কেঁদো না, কেঁদো না মা। এই বলে মা সুবর্ণাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো। আন্টি আমি কি দোষ করেছিলাম? সুবর্ণা কেঁদেই চলল। সুবর্ণার চোখ বেয়ে পানি পড়তে লাগলো। সুবর্ণার কষ্ট দেখে আমার অনেক খারাপ লাগলো। আসলে সুবর্ণা অনেক কষ্টে আছে। আর 4 দিন পর নিলয় ভাইয়ের বিয়ে। সেই দিন সুবর্ণা কি করবে যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলে? জানি মা, তোমার কোনো দোষ নেই, আসলে নিলয় তোমাকে বুঝতে পারেনি। মার সান্ত্বনা দেওয়াতে সুবর্ণা কান্না থামালো। এমন সময় দরজায় কলিং দিল। মা গিয়ে দরজা খুললো, দেখি আব্বা আসছে। আব্বাকে দেখে সুবর্ণা মাথায় কাপড় দিল আর সালাম দিল। আব্বা বলল, তুমি জানো কে? ও পাশের বাড়ির সুবর্ণা। তুমি কেমন আছো? জি আঙ্কেল, ভালো। খাওয়া দাওয়া করছো? জি আঙ্কেল। কি খাওয়া দাওয়া করছো? আমাদের সাথে ডিনার করে যাবে? জি না আঙ্কেল, আমি খেয়েছি। সাকিবের মা ডিনার রেডি করো, তুমি খেয়ে যাবে। মা তুমি এসো আমাদের সাথে। সুবর্ণা মার সাথে রান্নাঘরে চলে গেল। ওইখান থেকে কথা তেমন আসে না, এরপরও শোনা যাচ্ছে। সুবর্ণা বলছে, দেন আন্টি, আমি করি। তুমি করতে যাবে কেন? তুমি আসো, গিয়ে সাকিবের পড়াতে একটু সাহায্য করো। দেন আন্টি, আমি এটা করে যাই। আমি ভাবলাম সুবর্ণা তাহলে আমার রুমে আসবে। আমি সুবর্ণার মোবাইল টিপতে লাগলাম। উড়াধুরা কতক্ষণ ছবি তুললাম। সুবর্ণার মোবাইল আমার থেকে অনেক ভালো আর দামি। এমন সময় সুবর্ণা ঘরে প্রবেশ করলো আর বলল, কিরে, পড়ালেখা কেমন চলছে? ভালো। ভালো না চাই? আপু, আপনার মোবাইলের সাথে আমার মোবাইল চেঞ্জ করবেন? আমার মোবাইল তোর পছন্দ হয়েছে? হুম। যা, আজ থেকে আমার মোবাইল তোর। সত্যি? হুম। আরে মজা করছিলাম, আমার এত লোভ নাই। তুই না বললি ব্যাংক অ্যাকাউন্ট খুলবি? ইচ্ছা ছিল, কিন্তু আপনি তো আমাকে মেরেই ফেলতেন যদি আপনার সামনে পড়তাম। তোরে বলেছে, দে তোর ফর্মটা। ফর্মটা নিয়ে কি জানি করলো, আর বলল আইডি কার্ডের ফটোকপি দিতাম। ফর্মটা নিয়ে আর কলম নিয়ে মোবাইল নিয়ে মার কাছে গেল। কিছুক্ষণ পর ফিরে আসলো আর বলল, তুই কিছুদিন পর গিয়ে ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নিয়ে আসবি। ওকে আপু। দেখি তুই কি পড়াশোনা করতেছিস। সুবর্ণা আমার বই নিয়ে দেখতে লাগলো। সুবর্ণা এটা সেটা জিজ্ঞেস করতে লাগলো। আমি সুবর্ণার মুখের দিকে তাকিয়ে রইলাম। আসলে সুবর্ণা অনেক সুন্দরী। কেন জানি মনে হচ্ছে সুবর্ণার মতোই একটি মেয়ে আমি খুঁজতেছিলাম। ঠোঁটে হালকা লিপস্টিক, মুখে তেমন মেকআপের ছোঁয়া নাই, তেমন মোটা না আবার তেমন চিকনো না, বলা যায় মাঝামাঝি। বয়সের তুলনায় একদম পারফেক্ট, কিন্তু সমস্যা একটা রয়েই যায়। আমার থেকে বড় যদি ভালোবাসার কথা বলি, না জানি আমাকে খুন করে ফেলে। তার চেয়ে ভালো সেই মিষ্টি মেয়ে নাদিরার সাথে প্রেম করা।
কিরে আমার দিকে তাকিয়ে কি ভাবতেছস? না, ভাবতেছি আপনি অনেক সুন্দরী। কি বললি আবার বল। কিছু না। সুবর্ণা বসা থেকে উঠে আমার কাছে আসলো, বলল, এবার বল। আমি আপুর কানের কাছে গিয়ে বললাম, আপু আপনি অনেক সুন্দরী। এই বলে আমি দৌড় দিয়ে বাথরুমে চলে গেলাম। কিছুক্ষণ পর বের হলাম, দেখি মা ডাকছে খাওয়ার জন্য। আমরা সবাই মিলে ডিনার করলাম, সাথে সুবর্ণাও। ডিনার শেষ করার পর আব্বা বলল সুবর্ণাকে বাসায় দিয়ে আসতে। আমি আর সুবর্ণা লিফটে উঠলাম। লিফটে উঠে সুবর্ণা বলল, আসলে আমি একটু সুন্দরী না। যদি এতই সুন্দরী হতাম তাহলে নিলয় আমার সাথে এমন করবে কেন? তা জানি না। দে তোর নাম্বার দে। আমি আমার মোবাইল দিয়ে দিলাম। আমি সুবর্ণাকে বাসায় দিয়ে আসলাম। বাসায় এসে শুয়ে শুয়ে সুবর্ণার ফেসবুক আইডি দেখতেছিলাম। দেখি তার সিগারেট খাওয়া ছবিগুলো। কোনো কিছুই না ভেবে সবগুলো ছবি ডিলিট করে দিলাম। না জানি পরে কি করে। দূর দেখা যাবে। সুবর্ণা মোবাইল নিল কি জন্য সেটাই তো বুঝলাম না। রাতে তো নাদিরার ফোন দেওয়ার কথা, তাহলে কি নাদিরার সাথে কথা বলার জন্য নিয়েছে? ঘুমাই। সকালে ঘুম থেকে উঠে কলেজে গেলাম। গিয়ে স্বামীর সাথে দেখা। স্বামী বলল, তোর মোবাইল সুবর্ণার কাছে দিয়েছিস কেন? আমি দিতে চাইনি, জোর করে নিয়েছে। তুই জানলি কি করে? জানবো না? রাতে নাদিরা তোর মোবাইলে ফোন দিছিল, পরে সুবর্ণা ধরে নাদিরাকে অনেক বাজে কথা বলছে যদি তোর আশেপাশে তারে দেখে তার খবর আছে। মেয়েটি খুব আশা করে তোকে বলেছিল। আমি যদি জানতাম এরকম কিছু হবে তাহলে জীবনেও দিতাম না। আর সুবর্ণা আমাকে থ্রেট দিয়েছে, যদি মোবাইল না দেই তাহলে বলে দিবে আমার আর নাদিরার কথা। কি বলবে? তোদের তো আগামীকাল দেখাই হলো, আর প্রথম কথা বললি। সুবর্ণাকে তুই চিনিস না, ও বানিয়ে বানিয়ে কত কিছু বলতো। দেখ কখন থেকে কাঁদতাছে। দেখি সত্যি সত্যি নাদিরা কাঁদতেছে। তার কাঁদা দেখে আমারও খারাপ লাগছে। এখন আমি কি বলবো? তুই গিয়ে সরি বল। ওকে সরি বলবো, কিন্তু তুই নাদিরাকে বলে দিস ও যেন আমাকে আর কল না দেয়। ওকে বলে দিব, তুই এখন গিয়ে সরি বল। আমি গিয়ে নাদিরার কাছে সরি বললাম। সুবর্ণা কাজটা কি করলো? মেয়েটির সাথে কি বাজে ব্যবহারটাই না করলো। আমি রিক্সা দিয়ে আসার সময় দেখি সুবর্ণা তার ব্যাংকের সামনে বসে আছে। আমি কাছে গিয়ে দাঁড়ালাম। সুবর্ণা বলল, তুই আসছস? বস। আপনি নাদিরাকে কি বলছেন? যা বলার বলছি। দেন আমার মোবাইল দেন। নে তোর মোবাইল। আমার মোবাইল দে। আপনার বাজে ব্যবহারের কারণে আমাকে নাদিরার কাছে সরি বলতে হয়েছে। ভালো হয়েছে। আর আপনার সাথে কোনো কথা নাই। আমাদের বাসায় আর যাবেন না। তোর বাসায় যাওয়ার জন্য আমি পড়ে রয়েছি। হুম, তুই কিন্তু আমার সাথে বাজে ব্যবহার করতেছস। আপনি যেমন আপনার সাথে তেমনই করব। আমি কেমন? আমি কানে কানে গিয়ে বললাম, একটা ফালতু মেয়ে। এই বলে আমি হাঁটা ধরলাম। আমি সোজা বাসায় চলে আসলাম। নিলয় ভাইয়ের বিয়ে উপলক্ষে পুরো বাড়ি সাজানো হয়েছে। নিলয় ভাইয়ের বিয়ে উপলক্ষে অনেক অতিথি বাড়িতে আসা যাওয়া করছে, কিন্তু আমার মন একটু ভালো না। কারণ হলো সুবর্ণার জন্য মনটা কেমন একটা টান অনুভব করছে, যদিও আমার থেকে বড়। পরদিন নিলয় ভাইয়ের গায়ে হলুদ। জানি না সুবর্ণা কি করছে, নিশ্চয়ই ঘরে বসে কাঁদতেছে। পরদিন ভাবছিলাম সুবর্ণার সাথে দেখা হবে, কিন্তু না, রাতে বেলকনিতে বসে আছি। একটু পর দেখি সুবর্ণা ছাদে এসে এক কোনায় বসে পড়ছে। ভাবলাম নিশ্চয়ই সুবর্ণার মনটা খারাপ। আমি ডাক না দিয়ে ওদের বাসার ছাদে গেলাম। গিয়ে সুবর্ণার কাছে গেলাম। দেখি সুবর্ণা শাড়ি পরছে। কিছুটা অন্ধকার, কিন্তু বোঝা যাচ্ছে সব কিছু। এত সুন্দরই লাগছিল সুবর্ণাকে। আমি বললাম, আপু আমি সাকিব, কেমন আছেন? ভালো না রে। কেন, মন খারাপ? হুম। আমি ভালো করে তাকিয়ে দেখি সুবর্ণার চোখে পানি। আমি গিয়ে পাশে বসলাম। নিলয় ভাইয়ের জন্য মন খারাপ হচ্ছে। সুবর্ণা আমার গেঞ্জির কালার ধরে বলল, চুপ। ওই হারামির নাম আমার মুখের সামনে আনবি না। ওকে। তুই আমার থেকে কত বছরের ছোট? জানি না, আমার মতে তুই আমার থেকে 3 বছরের ছোট। হয়তো। তুই তো আমার ছোট ভাই। জি আপু। আমি তোকে একটা কথা বলতে চাই। বলেন। আমার আব্বু বলছে আমাকে 1 মাসের মধ্যে বিয়ে করতে, না হলে আব্বু যার কাছে মন চায় তার কাছে বিয়ে দিয়ে দিবে। সে তো ভালো কথা। আপনার আব্বু নিশ্চয়ই কোনো খারাপ ছেলের সাথে আপনাকে বিয়ে দিবে না। তা তুই ঠিক বলছিস, হুম। কিন্তু আমার কেমন জানি ভয় করছে। ভয়ের কি আছে? জানি না। আমাকে তোর কেমন লাগে? ভালো লাগে, কিন্তু কিন্তু কি? আমি দেখতে খারাপ
বয়সে বুড়ি হয়ে গেছি? তেমনটা বোঝাতে চাইনি। তো আমার ভালো লাগা আপনার কি আসবে আর যাইবে? অনেক কিছু। হুম। আর একটু কাছে এসে বস, আমার ভয় করছে। আমি কি করব বুঝতে পারছি না। চলে যাব না এমনিতেই সুবর্ণার মনটা খারাপ। আমি কাছে গিয়ে সুবর্ণার শরীরের সাথে লেগে বসলাম। সুবর্ণার শরীর থেকে একটা মিষ্টি গন্ধ আসছে, যেটা আমার খুব ভালো লাগছে। সুবর্ণা বলল, এইভাবে সবসময় আমার পাশে থাকবি? আমি কি বলবো বুঝতে পারছি না। সুবর্ণা বলে কি, আমি যদি সুবর্ণার পাল্লায় পড়ি তাহলে আমাকে জানি কি করে। এমনিতেই আমাকে যেই জ্বালান জ্বালাইছে, আবার যদি আমাকে বিয়ে করার কথা বলে তাহলে আমি শেষ। আর বললেই হলো নাকি, আমার বিয়ে হতে আরো অনেক দেরি। চেষ্টা করব। সুবর্ণা আমার চোখের দিকে তাকালো, মনে হয় ভেবেছিল আমি হ্যাঁ বলবো। আর হ্যাঁ বলবো আমি? পাগল নাকি? সুবর্ণা আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে পটাতে চাইছে। আমি নাই, এই মেয়ে যদি আমার কপালে আসে তাহলে আমার আর রক্ষা নাই। তার চেয়ে ভালো কেটে পড়ি। সুবর্ণা আমার হাত ধরে কাঁদতে লাগলো। তার হাতের ছোঁয়া আমার শরীরে একটা শিহরণ খেলে গেল। মনে হচ্ছে আমি ঘামতেছি। সুবর্ণা আমার হাত শক্ত করে ধরলো, বলল, বল তুই আমার পাশে থাকবি সব সময়? হুম আপু আমি যাই। যাস না, আর একটু বস। ওকে। সুবর্ণা আমার হাতটা আরো শক্ত করে ধরলো, কিন্তু আমি হাতটা ছাড়িয়ে নিলাম। বললাম, আপু আমাকে যেতে হবে। বল তুই নিলয়ের বিয়েতে যাবি না? ওকে, যাব না। আমার মনটা একটু ভালো না, চল না আগামীকাল কোথাও ঘুরতে যাই। না, মোটেও না। কেন? আপনার সাথে কোথাও না কোথাও গেলে একটা সমস্যা হবেই। যা, তুই যেখানে বলবি সেখানেই যাব। আমি যেখানে বলবো সেখানে। হুম। তারপরেও আমি আপনার সাথে কোথাও যেতে পারবো না। কেন? যদি কিছু হয়ে যায়? আরে কিছু হবে না, আমি আছি না। কোথায় যাব? আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই। তাহলে আমার সাথে চল। কোথায়? যে কোনো জায়গা, তুই শুধু আমার সাথে আসবি। ওকে, তাহলে আমি যাই। ওকে যা, চুপচাপ ঘরে বসে শুয়ে থাক, ঘর থেকে বের হবি না। না, ঘর থেকে বের হতেই হবে। কেন? একটা সিগারেট খেতে হবে। এখন চল আমার সাথে। ওকে, চলেন। আমি আর সুবর্ণা বাড়ি থেকে বের হয়ে মোড়ের দোকান পর্যন্ত পাশাপাশি হেঁটে গেলাম। গিয়ে একটা সিগারেট নিলাম। ধরিয়ে রাস্তার এক আড়ালে গিয়ে আমি সিগারেট টানতেছি। সুবর্ণা আমার পাশে এসে দাঁড়ালো, বলল, দে সিগারেট খাবো আমি। না, আপনি না ছেড়ে দিয়েছেন? এখন মন চাচ্ছে। মন চাইলে খাওয়া লাগবে। দে। আমি সিগারেট দিলাম। সে 2 টান দিয়ে আমাকে দিয়ে দিল। আমি সিগারেট শেষ করে বললাম, চলেন বাড়ি যাই। দাঁড়া। এই বলে আমার হাত ধরে টান দিয়ে একেবারে নিজের কাছে নিয়ে নিজের গোলাপি ঠোঁট 2টা আমার ঠোঁটে লাগিয়ে দিল। ছাড়তেছে না। 30 সেকেন্ড পরে ছাড়লো। এমন পরিস্থিতিতে আমি কি করব কিছুই বুঝতে পারছি না। সুবর্ণা এটা কি করলো, আমি এটা মেনে নিতে পারছি না। আমি বললাম, এটা কি করলেন? পাগল নাকি? পাগল হতে যাব কেন? তো এটা কি করলেন? যাতে তোর উপর কেউ অধিকার খাটাতে না আসে, সেজন্য আমি সেই অধিকার নিয়ে নিলাম। বললেই হলো? আমার মাথা গরম হয়ে যাচ্ছে। সুবর্ণার এমন কাজ আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। বড় বলে সম্মান করি, কিন্তু তাই বলে এমন কাজ করবে? আমার মাথা গরম হলে কি জানি কি বলে ফেলি, তার কোনো ঠিক ঠিকানা থাকে না। তো চুপ, একদম চুপ। লুচ্চা মেয়ে, নিলয় ভাই আপনাকে খেয়ে ছেড়ে দিয়েছে। দেখছি না ছাদের মধ্যে আপনাদের কীর্তিকলাপ। বয়স্ক বুড়ি মেয়ে এখন আসছে আমার উপর অধিকার খাটাতে। আপনাদের মতো বেহায়া মেয়েদের আমি 2 চোখে দেখতে পারি না। আমার দুর্বলতার সুযোগ নিয়ে আপনি এমন কাজ কি করে করতে পারলেন? যত সব ফালতু মেয়ে, আর জীবনেও আমার ধারে কাছে আসবেন না। কি? আমি লুচ্চা মেয়ে, বয়স্ক বুড়ি, নিলয় আমাকে খেয়ে দিছে? ছি ছি সাকিব, ছি। তোকে আমি ভালো ভাবছিলাম। আপনি তো সবাইকে ভালো ভাবেন, নিলয় ভাইকে ভালো ভাবছিলেন না? দেখছেন কিভাবে আপনাকে খেয়ে ছেড়ে দিয়েছে? আমার তো মনে হচ্ছে আপনার পেটে। ঠাস ঠাস করে 2টা চড় দিল আমার গালে আর বলল, চুপ কুত্তা চুপ, আর একটা কথা বললে তোকে আমি খুন করে ফেলবো। মারেন আমাকে, আরো মারেন। ঠিকই আছে, নিলয় ভাই আপনাকে ছেড়ে দিয়েছে। আপনার মতো মেয়েদের এমন হওয়াই উচিত। চুপ, কোনো কথা বলবি না। এই বলে সুবর্ণা জোরে জোরে চিৎকার করে কাঁদতে লাগলো। আমার যেন কি হয়ে গেছে, আমার মাথা ঠিকমতো কাজ করছে না। প্লিজ আপু, আমাকে ছেড়ে দেন, আমাকে আর জ্বালায়েন না। আমরা এই 1 মাসের মধ্যে আব্বাকে বলে বাসা ছেড়ে দেওয়ার চেষ্টা করতেছি। প্লিজ, আল্লাহর দোহাই লাগে, আমাকে আর জ্বালায়েন না। এই বলে আমি চলে আসলাম। আমার মাথায় রক্ত উঠে গেছে,
কি কি জানি বলছিলাম সেটাই এখন খেয়াল আসছে না। বাসায় এসে দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। সাব্বির যাওয়ার পর শোভনা সেখানেই দাঁড়িয়ে রইল। শোভনের মাথা ঠিকমতো কাজ করছে না। কী সব ভাষা বলছে সাব্বির। সাব্বির এত নোংরা কথা বলতে পারে শোভনার আগে জানতো না। এর বিচার শোভনা করবে। শোভনা সেখানে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। চোখ মুছে বাড়ির দিকে হাঁটা ধরলো। বাসায় এসে শোভনা কোনো কথা না বলে শুয়ে পড়লো। শুয়ে শুয়ে ভাবতে লাগলো, সাব্বির এত নিচে নামতে পারে? নীলই তো শোভনাকে এত নোংরা কথা বলেনি। সাব্বিরকে এর শিক্ষা দিতে হবে। শোভনা এমন কি করলো? শুধু একটা কিসই তো করলো। আর কিস তো প্রত্যেক ছেলেই পছন্দ করে। সকল ছেলেরাই তো চায় তার প্রিয়জনের কাছ থেকে। সাব্বির হয়তো এসব প্রথম, তাই মেনে নিতে পারিনি। আর আমারই সব ভুল, আমি বেশি তাড়াহুড়া করে ফেলছি। কিন্তু সাব্বির, সে যে কথাগুলো বলল তা কখনো মেনে নেওয়া যায় না। আর এর জন্য সাব্বিরকে কখনো ক্ষমা করতে পারবো না। এই শিক্ষা সাব্বিরকে দিতে হবে। কিন্তু কিভাবে? শোভনা একটা বুদ্ধি বের করলো। সাব্বিরকে কোনো কিছু না জানিয়ে ডিরেক্ট বিয়ে করতে হবে। এর জন্য সবার আগে সাব্বিরের মা বাবার পারমিশন নিতে হবে। শোভনার টাকা পয়সার কোনো অভাব নেই। যত টাকা দাবি করবে তত টাকাই দিতে পারবে। জায়গা জমি সব আছে শোভনার, শুধু নেই একটা মনের মতো মানুষ, যাকে সে নিজের মতো করে রাখতে পারবে। নিজের রাগ অভিমান দুঃখ কষ্ট বলতে পারবে। এসব ভাবতে ভাবতে শোভনা ঘুমিয়ে পড়ল। পরের দিন নিলয় কুত্তার বিয়ে। এর জন্য সেই দিন শোভনা বাসা থেকে বের হয়নি। 2 দিন পর সকালে খেয়াল করলো, দেখলো কখন সাব্বির কলেজে যায়। সাব্বির কলেজে যাওয়ার পর শোভনা চলে গেল তাদের ফ্ল্যাটে। শোভনা সাব্বিরদের বাসায় গিয়ে নক করলো। সাব্বির মা এসে দরজা খুললো। শোভনা বলল, আন্টি কেমন আছেন? আরে সুবর্ণা, মা কেমন আছো তুমি? ভিতরে আসো। জি আন্টি, ভালো। আপনি? আলহামদুলিল্লাহ ভালো, ভিতরে আসো। শোভনা ভিতরে গেল, দেখলো সাব্বিরের মা সবজি কাটছে। শোভনা বলল, আন্টি দেন, আমি কাটি, আপনি বসেন। আরে তুমি কেন কাটতে যাবে? তুমি মেহমান আসছো, বসো। আন্টি, মেহমান বলে লজ্জা দিয়েন না। আর আমি সকালে অবসর থাকি। তুমি না ব্যাংকে চাকরি করো? আজকে ভালো লাগছিল না, তাই ব্যাংক থেকে ছুটি নিয়েছি। কেন, কি হয়েছে? শরীর খারাপ? জি না আন্টি, মনটা ভালো না। বুঝেছি, নিলয়ের জন্য মন খারাপ হচ্ছে। আন্টি প্লিজ, ওই কুত্তার নাম মুখে আনবেন না। ও আমার জীবনটা শেষ করে দিয়েছে। জীবনেও আমি তাকে ক্ষমা করব না। থাক না, ক্ষমা করে দাও। হয়তো তোমার জন্য নিলয়ের থেকে ভালো কেউ অপেক্ষা করছে। আন্টি তাই যেন হয়। তোমাকে কি কোনো ছেলে দেখতে আসছে? এক সময় অনেক প্রস্তাব আসতো, কিন্তু নিলয়ের জন্য সবাইকে না করে দিয়েছি। এখন যেহেতু বয়স বেশি হয়ে গেছে, তাই কেউ আর দেখতে আসছে না, কারণ সবাই চায় কম বয়সী মেয়ে বিয়ে করতে। এখন তুমি কি করবা? এভাবেই সারা জীবন পড়ে থাকবা? না আব্বা, আমাকে 1 মাসের সময় দিয়েছে নিজের পছন্দের ছেলে খুঁজে বের করতে। 1 মাস পরে আব্বার পছন্দে আমাকে বিয়ে করতে হবে। আরে মন খারাপ করার কি আছে? দেখো, আল্লাহ তোমাকে উত্তম সঙ্গী দান করবেন। তাই যেন হয়। সবজি কেটে সাব্বিরের মা রান্নার কাজে হেল্প করলো শোভনা। দুপুরের দিকে শোভনা বাসায় এসে আসলো। পরের দিন ব্যাংক থেকে এসে বিকালের দিকে আবার সাব্বিরদের বাসে গেল শোভনা। গিয়ে দরজায় নক করলো, দেখে সাব্বির এসে দরজা খুললো। অনেকটা অবাক হয়ে সাব্বির বলল, আপনি এখানে কেন আসছেন? কেন? আমি তোর কাছে আসছি? আমি আসছি তোর মার কাছে। আমার মার সাথে কি কাজ আমাকে বলেন। সেসব জেনে তোর কি লাভ? সর সামনে থেকে। আবার কি প্যাঁচ লাগাতে আসছেন? সরবি নাকি তোর মাকে ডাক দিব? মা অসুস্থ, কথা বলতে পারবে না, এখন চলে যান। সর বলতেছি। না। এই বলে শোভনা সাব্বিরকে ধাক্কা দিয়ে ঘরে ঢুকলো। সাব্বির মুখের দিকে তাকিয়ে একটা ভেংসি মারলো। সাব্বির মার কাছে চলে আসলো। সাব্বির সেখানে ঠায় দাঁড়িয়ে রইল। শোভনা সাব্বিরের মাকে ডাক দিল, আন্টি, আপনার বলে শরীর ভালো না? সুবর্ণা মা, তুমি আসছো? গতকাল রাত থেকে শরীরটা ভালো যাচ্ছে না। কি হয়েছে? মনে হয় জ্বর আসছে। শোভনা সাব্বিরের মার কপাল ধরে তাপমাত্রা চেক করতে লাগলো। আপনার তো অনেক জ্বর, ওষুধ খেয়েছেন? না, সাকিবের আব্বা আসার সময় নিয়ে আসবে। আঙ্কেল কখন আসবেন? রাতে। এতক্ষণ অপেক্ষা করবেন? দাঁড়ান, আমি সাকিবকে পাঠাচ্ছি ওষুধ আনতে। তুমি কেন শুধু শুধু কষ্ট করতে যাবে?
আন্টি এখন ওষুধ না খেলে জ্বর আরো বাড়বে। এই বলে সুবর্ণা সাব্বিরের রুমে আসলো। এসে সাব্বিরের রুমে টোকা দিয়ে ভেতরে ঢুকে পড়লো। আসবো দেখে সাব্বির ট্রাউজার আর গেঞ্জি পরে রেডি হচ্ছে। সুবর্ণাকে দেখে চুপচাপ দাঁড়িয়ে পড়লো, বলল, আপনি এখানে কেন? কোথায় যাওয়া হচ্ছে? ফুটবল খেলবো। কোথায়? ওই সামনে একটা মাঠ আছে না, ওইখানে আমার বন্ধু সামিদের সাথে। ওইখানের পোলাপান কিন্তু ভালো না। সেই চিন্তা আপনাকে করতে হবে না। আর আপনি আমাদের বাসায় কি করেন? আপনার মতলব তো ভালো ঠেকছে না। তোর মার শরীরে অনেক জ্বর, আমি কয়টা ওষুধের নাম বলছি, ওই ওষুধগুলো কিনে দিয়ে যা। বলেন, নাম বলেন। সুবর্ণা ওষুধের নাম বলল। সাব্বির সেগুলো নোট করলো মোবাইলে। সুবর্ণা বলল, আর আসার সময় একটা স্যুপ নিয়ে আসিস। মরিয়ম কোথায়? মনে হয় ছাদে গিয়েছে খেলতে। ওকে যা, এই ওষুধগুলো নিয়ে আস, এইগুলো দিয়ে তারপর খেলতে যা। ওকে। এই বলে সাব্বির চলে গেল। কিছুক্ষণ পর ওষুধ আর স্যুপ নিয়ে আসলো সাব্বির। সাব্বির বলল, আপনি এত ভালো হলেন কবে? আমার তো বিশ্বাস হচ্ছে না। নিশ্চয়ই আপনার কোনো কুমতলব আছে। আমি তো সব সময় ভালোই ছিলাম, তুই শুধু আমাকে বুঝলি না। তুই না বলে খেলতে যাবি, যা। পারলে মরিয়মকে ডাক দিয়ে যা। এই বলে সাব্বির দরজা লাগিয়ে দিল। সুবর্ণা প্রথমে স্যুপটা রান্না করলো। রান্না করে সাব্বিরের মাকে খাইয়ে দিল। তারপর ওষুধ খাওয়ালো। সুবর্ণা বলল, আজ যদি আপনার ছেলের বউ থাকতো তাহলে আপনার এত কষ্ট করতে হতো না। তা তুমি ঠিক বলেছো মা, কিন্তু এই বলদের কে বিয়ে করবে? পরীক্ষার রেজাল্টও ভালো না, না পাবে কোনো চাকরি। হ্যারে নিয়ে খুব টেনশনে আছি। হ্যারে কত বলি ভালো করে পড়াশোনা করতে, কিন্তু কে শুনে কার কথা? বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু হ্যারে কে বিয়ে করবো? চাকরি নিয়ে টেনশন করতে হবে না, আমার ব্যাংকের কোনো এক পোস্টে তারে ঢুকিয়ে দেবো, সমস্যা নেই। ওকে মা, সেটা পরে দেখা যাবে। এখন শরীরটা কেমন লাগছে? আগের থেকে অনেক ভালো। আন্টি তাহলে আমি যাই। বসো, আর একটু পরে যাও। ওকে। মা, তোমাদের ব্যাংক থেকে কি লোন নেওয়া যায়? লোন নিয়ে কি করবেন? তোমার আঙ্কেল একটা ফ্ল্যাট কেনার চিন্তা করছে। এভাবে আর কত অন্যের বাসায় ভাড়া থাকবো, তাই একটা ফ্ল্যাট কেনার চিন্তা ভাবনা করছে। কিন্তু ফ্ল্যাট কিনতে যে টাকা লাগে তা এখন তোমার আঙ্কেলের কাছে নাই। 10 লক্ষ টাকার মতো শর্ট পড়ে। এখন তোমার আঙ্কেল ভাবতেছে ব্যাংক থেকে টাকা লোন নেবে। লোন দেওয়া যাবে, এই বিষয়ে আমি আঙ্কেলের সাথে কথা বলবো। ওকে, তুমি আঙ্কেলের সাথে কথা বললো, অনেক উপকার হবে। আপনি কোনো টেনশন করিয়েন না, আমি আঙ্কেলের সাথে কথা বলতেছি। ওকে, যাও। যাওয়ার সময় মরিয়মকে ডাক দিয়ে যেও। ওকে। সুবর্ণা ঘর থেকে বেরিয়ে যায়। এমন সময় আবার সাব্বিরের সাথে দেখা। সাব্বিরকে দেখে সুবর্ণা ভেঙচি মেরে বলল, আমাকে ওই দিন নোংরা ভাষায় গালিগালাজ করছিলি না, সেই বিচার তোর করতেছি, কিছুদিন অপেক্ষা কর। কি গালিগালাজ করছি? যেটা সত্যি সেটাই তো বললাম। আবার এর শাস্তি আমি তোকে নিজ হাতে দিব। দেখবো নে, প্লিজ আমাদের বাসায় আইসেন না। আসবো না কেন, 100 বার আসবো। জানতো এখান থেকে। তোর মা বলছে মরিয়মকে ডাক দিতে। এই বলে মুখ ভেঙচি মেরে চলে আসলো সুবর্ণা। সুবর্ণা বাসায় এসে ভাবলো কাজ অর্ধেক হয়ে গেছে, এখন শুধু প্রস্তাব দেওয়া। আগে নিজে দিব, পরে আব্বার হাতে দেয়াবে। আমি সুবর্ণার আচরণ কিছুই বুঝতে পারছি না। ভাবছিলাম ওই দিন যে অপমান করলাম, তারপর থেকে আর আমাদের বাসার ত্রিসীমানায় দেখব না। এখন দেখছি সে সারাক্ষণ আমাদের বাসায় থাকে। কি মুশকিল না করি আসতে, তারপরও বেহায়ার মতো বলে আসবে। আসলে আসুক, তাতে আমার কি। এদিকে আমার পরীক্ষা চলছে। পরীক্ষা কেন জানি ভালো হচ্ছে, মনটাও খুব ভালো। রাতে আমরা সবাই একসাথে বৈশা খাইতেছি। মা বলল, তোর আব্বা একটা ফ্ল্যাট কিনতেছে। কোথায়? ওই যে সামনে দেখছোস না, একটা নতুন বাড়ি হচ্ছে, ওটাতে। বাড়ি বানানো প্রায় কমপ্লিট, আর বোধহয় 2-3 মাসের মতো লাগবে। কিন্তু টাকা? টাকা কিছু শর্ট পড়ে, সেই টাকা ব্যাংক থেকে লোন নিব। পাশের বাড়ির সুবর্ণার সাথে কথা বলছি, ও বলছে তাদের ব্যাংক থেকে দেয়া যাবে। লোন নেওয়ার কি দরকার? দেশের বাড়ি থেকে জায়গা বিক্রি করলেই তো হয়। ওই একই, দেখা যাক। আগে সুবর্ণার সাথে কথা বলি, দেখি কি বলে। বুঝে হয় নেব, না হলে অন্য ব্যবস্থা করতে হবে। আমি ভাবলাম ভালোই হবে, নিজেদের একটা পার্মানেন্ট বাসা থাকলে। কিছুদিন পর পর বাসা চেঞ্জ আর ভালো লাগে না। আমি খেয়ে দিয়ে রুমে এসে পড়তে বসলাম। পরীক্ষা খুব ভালো করতে হলো। পরদিন পরীক্ষা দিয়ে আসার সময় নিলয় ভাইয়ের সাথে দেখা। নিলয় ভাই বলল, সাকিব, কি খবর, কেমন আছো? জি ভাই ভালো।
ইদানিং দেখতাছি সুবর্ণা তোমাদের বাসায় খুব আসা যাওয়া করতেছে, কারণটা তুমি জানো? না ভাই, মার সাথে দেখা করে ব্যাংক সম্পর্কে কি যেন কথা, এগুলো তেমন কিছু জানি না। ওরে বেশি প্রশ্রয় দিও না, তোমার জীবন শেষ করে ফেলবে। কিন্তু ভাই, আমি শুনলাম আপনার সাথে তার বিয়ে হওয়ার কথা, কিন্তু বিয়ে দেখি হলো না। আরে ওই মেয়েটাকে কে বিয়ে করতে যাবে? সে আমার জীবনটা শেষ করে দিয়েছে। সে এত পরিমাণ জ্বালিয়েছে আমারে, তা বলে শেষ করা যাবে না। আমি ভাবছিলাম বিয়ের পর জানি আমার কি করবে, সেই ভাই আমি তাকে বিয়ে করি নাই। কিন্তু ভাই, আমরা তো শুনলাম বয়স বেশি হওয়ার কারণে আপনি তাকে বিয়ে করেননি। সেটাও একটা কারণ আছে, কিন্তু সে আমাকে খুব প্যারা দিত। কিন্তু তার কাছে আপনি সারা জীবন ঘৃণার পাত্র হয়ে থাকবেন। আরে ছোট ভাই, জীবনে এরকম সমস্যা কিছু আসবেই, সেটা কোনো প্রবলেম না। তোমাকে আমি একটা সাজেশন দেই, তাকে সবসময় এড়িয়ে চলবা, না হলে তোমার জীবন শেষ করে দিবে। ওকে ভাই, আমি বাসায় আসলাম, এসে দেখি সুবর্ণা মার সাথে জমি আড্ডা দিচ্ছে। আমি আমার রুমে চলে আসলাম। নিলয় ভাইয়ের কথাগুলো মনে পড়ছে। সে খুব প্যারা দেয়, সেটা ঠিক, কিন্তু বয়স কোনো ফ্যাক্টর না। আমি বুঝতে পারছি না সুবর্ণা চাচ্ছেটা কি। সারাক্ষণ মার সাথে থাকে, দূর সেসব দেখে লাভ নাই। আমি আমার মতো থাকি। পরীক্ষা শেষ হলো, পরীক্ষা সবগুলো ভালো হলো, মনটাই অন্যরকম লাগছে। কলেজ থেকে ছুটি পাওয়া গেছে, এখন ভাবছি কিছুদিন শান্তি মতো রেস্ট করতে পারবো আর ঘুরতে পারবো। পরীক্ষা যেদিন শেষ করলাম, পরদিন আব্বা এসে বলল, কিরে, তোর তো পরীক্ষা শেষ, যা তো গ্রামের বাড়ি থেকে ঘুরে আস। কেন, সেখানে কোনো কাজ আছে? জমিগুলো দেখে আসবি। মোট কতটুকু জমি আছে সেগুলো মাপতে হবে, আর হিসেব করতে হবে কত লক্ষ টাকা জমি আছে। ফ্ল্যাটের জন্য টাকা বের করতে হবে, তাই চিন্তা করলাম জমিটুকু বিক্রি করে ফেলি। কখন যাব? এখন চলে যা, আজকে সারা রাত থাইকে পরের দিন সন্ধ্যায় সেখান থেকে রওনা দিস। ওকে, আমি রেডি হয়ে দেশের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। শোভনা পরের দিন ঠিক করলো সাব্বিরের মাকে বলবে। রীতিমতো দুপুরের পর শোভনা সাব্বিরদের বাসায় এসে হাজির। সাব্বিরের মা দেখে অনেক খুশি হলো। শোভনা বলল, এই নিন আন্টি। শোভনা আসার সময় শুটকি ভর্তা করে নিয়ে আসছিল। সাব্বিরের মা দেখে খুব খুশি হলো। শোভনা বলল, আন্টি একটা কথা বলার ছিল, কিন্তু সাহস হচ্ছিল না। সাহসের কি আছে? তুমি তো আমার মেয়ের মতোই, বলো কি বলবা। কি করে যে বলি। আরে বলো তো, লজ্জার কি আছে? আন্টি, সাকিবকে আমি বিয়ে করতে চাই। আন্টি শোভনার এমন কথা অপ্রস্তুত হয়ে যায়। কিছুক্ষণ শোভনার মুখের দিকে তাকিয়ে থাকে। শোভনা বোকার মেয়ের মতো মাথা নিচু করে বসে রইল। সাব্বিরের মা বলল, কিন্তু মা, সাকিবের তো বিয়ের বয়স হয় নাই। আন্টি, ওর বয়স কত? 22 হবে হয়তো। আন্টি, বিয়ে করার একদম পারফেক্ট। কিন্তু মা, সে এখনো পড়াশোনা করে, তোমাকে কি খাওয়াবে? তোমাকে খাওয়াবে কি? আর কবে না কবে চাকরি পায়, তার কোনো ঠিক ঠিকানা আছে? আন্টি, আমি চাকরি করি, সেসব টেনশন আপনাকে করতে হবে না। কিন্তু মা, আসল কথা হলো সে তোমাকে পছন্দ করে কিনা। সে যদি তোমাকে পছন্দ করে তাহলে আমাদের বিয়ে দিতে প্রবলেম নাই। আন্টি, তার পছন্দ দিয়ে আমার কোনো কিছু আসে না। পছন্দ হলো আপনাদের হাতে। আপনি আর আঙ্কেল যদি হ্যাঁ বলে দেন, তাহলে সে কখনোই না করতে পারবে না। তারপরেও তার পছন্দ দেখা উচিত না? শোভনা কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আন্টি প্লিজ না করেন না। আব্বা কার কাছে জানি বিয়ে দেয়, তার কোনো ঠিক ঠিকানা নাই। এমনও হতে পারে আমার সারা জীবন কুমারী হয়ে থাকতে হবে। প্লিজ আন্টি, না করেন না। শোভনার চোখের পানি দেখে সাব্বিরের মা এসে শোভনাকে জড়িয়ে ধরলো। শোভনা সাব্বিরের মাকে জড়িয়ে ধরে আরো জোরে জোরে কাঁদতে লাগলো। সাব্বিরের মা বলল, কেঁদো না মা, কেঁদো না, এর জন্য কাঁদতে হবে? আমি তোমার আঙ্কেলের সাথে কথা বলবো। শোভনার চোখের পানি মুছে বলল, প্লিজ আন্টি, না করেন না। আপনি তো আমার মায়ের মতো। আপনি কি আপনার মেয়ের এমন কষ্ট সহ্য করতে পারতেন? সুবর্ণা, আমি তো বলছি তোমার আঙ্কেলের সাথে কথা বলবো, আর সাকিবকে জিজ্ঞেস করি তার কি মত। প্লিজ আন্টি, সাকিবকে এই সম্পর্কে কিছু বলবেন না। কেন? আমি তাকে সারপ্রাইজ দিতে চাই। আমি এটা করতে পারবো। সে তোমাকে বিয়ে করবে, তার মত অবশ্যই থাকতে হবে। না আন্টি, তাকে প্লিজ বলবেন না। আপনি আর আঙ্কেল রাজি থাকলেই হবে। ওকে, তোমার আঙ্কেলকে জিজ্ঞাসা করে দেখি। আন্টি প্লিজ না করেন না। আন্টি, আপনার পায়ে পড়ি। আরে কি করছো? ওকে, তুমি আগামীকাল তোমার বাবা আর মাকে নিয়ে আমাদের বাসায় এসো। ওকে, তাহলে আন্টি আমি এখন যাই। ওকে। শোভনার খুশি ধরে না। সাব্বিরের মা ম্যানেজ করে ফেলেছে, এখন শুধু সাব্বিরের বাবা হ্যাঁ বললেই হলো। সাব্বির, তুই রেডি থাক, তোর খবর আছে।
এই সবগুলোর বিচার করব বাসর রাতে। পরের দিন যখন দেখলো সাব্বির পরীক্ষা দিয়ে বের হচ্ছে, তখন শোভনা তার মা আর বাবাকে নিয়ে সাব্বিরদের বাসায় হাজির। শোভনার বাবাকে শোভনা আগে থেকেই সবকিছু বলে রেখেছিল। ভেতরে ঢুকে সালাম দিল শোভনা। আঙ্কেল কেমন আছেন? জি ভালো। আঙ্কেল, আমার আব্বা আর আম্মু। ভিতরে আসেন, ভিতরে আসেন। শোভনা আর শোভনার বাবা আর মাকে নিয়ে ভিতরে ঢুকলো। সাব্বির মা সবাইকে হালকা নাস্তা দিল। শোভনার আব্বু বলল, আমার মেয়েটা আপনার ছেলেকে বিয়ে করতে চায়, আপনার কি মত? সাকিবের মা আমাকে রাতে এই বিষয়ে বলেছে। এখানে আমার কি বলার আছে? বিয়ে করবে ওরা দুজন, ভবিষ্যতে সংসার করবে ওরা, এখানে আমি কি বলবো? এক্ষেত্রে সাকিব যদি রাজি থাকে, সাকিবের যদি সুবর্ণাকে পছন্দ করে, তাহলে আমার কোনো সমস্যা নেই। কিন্তু সুবর্ণা চাচ্ছে সাকিবকে না বলে বিষয়টা শেষ করতে। না, আমি সাকিবের মত না নিয়ে কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারবো না। পরে কোনো সমস্যা হলে সাকিব দুষবে আমাদের। আরে থাক না, সমস্যা হবে কেন? সুবর্ণা মা তো খুব ভালো একটা মেয়ে। ভালো মেয়ে সেটা তো জানি, এই সমাজ তার মতো ভালো মেয়ে পাওয়া মুশকিল। কিন্তু সাকিবের তো একটা মত প্রকাশের স্বাধীনতা আছে, তাকে অবশ্যই বলতে হবে। আপনি বললে সাকিব কখনোই না করতে পারবে না। জানি না করতে পারবে না, হেলে তো জিজ্ঞেস করতে হবে। শোভনা হাসতেছে। সাব্বির আব্বা রাজি হচ্ছে না। শোভনা সাব্বিরের আব্বার পায়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগে, আঙ্কেল প্লিজ এমন করেন না, আমার মতো অভাগা মেয়েকে আপনি ফিরিয়ে দিয়েন না প্লিজ আঙ্কেল। আমি সব সময় তার বাধ্য হয়ে থাকবো, তাকে কখনো কষ্ট দিব না। সে যা বলবে তাই করব। প্লিজ আঙ্কেল, আমাকে ফিরিয়ে দিয়েন না। সাব্বির আব্বা সাব্বিরের মার মুখের দিকে তাকালো। তারপর সাব্বির আব্বু বলল, মা প্লিজ কেঁদো না, ওঠো। আমি কথা দিলাম তোমার সাথে সাকিবের বিয়ে দেবো, তুমি যেভাবে বলবে সেভাবে। সাব্বির মা এসে শোভনাকে উঠিয়ে নিয়ে গেল। শোভনার আব্বু বলল, তো বেয়াই, আমি চাচ্ছি যত তাড়াতাড়ি কাজটা সম্ভব হয়ে যায়। সেটাই হোক। আমার মাথায় একটা আইডিয়া আসছে, যেটা হলো আমি শুনলাম সাকিবের এখন পরীক্ষা চলছে। পরীক্ষা শেষ হলেই তাকে একদিনের জন্য দেশের বাইরে পাঠিয়ে দিন। এই দিনের ভিতরে আমরা কাজ সেরে ফেলতে চাই। ওকে, তাই হোক। আব্বা পকেট থেকে একটা খাম বের করে সাব্বিরের আব্বার দিকে এগিয়ে দিয়ে বলল, বেয়ান, আমার মেয়ের থেকে শুনলাম আপনি একটা ফ্ল্যাট কিনতেছেন, প্লিজ এটা গ্রহণ করুন। সাব্বিরের আব্বা কৌতূহলবশত খামটা হাতে নিয়ে খুলে দেখলো 10 লক্ষ টাকার একটা চেক। অবাক হয়ে প্রশ্ন করলো, বিয়ান, এটা আমি গ্রহণ করতে পারবো না, কারণ তাহলে আপনি আমাদের টাকা দিচ্ছেন, আপনার মেয়েকে দেন নাই। বেয়ান, সেরকম কিছু না, আমাদের পক্ষ থেকে এটা হাদিয়া, আর আপনি তো জানেন হাদিয়া ফিরিয়ে দিতে নেই। তারপরেও এটা আমি গ্রহণ করতে পারবো না। এমনিতেই আপনার মেয়ে আমার জন্য অনেক বড় কিছু, প্লিজ এটা আমি গ্রহণ করতে পারবো না। দয়া করে এটা গ্রহণ করুন। সাব্বিরের বাবা কি যেন ভাবলো, তারপর বলল, সুবর্ণা মা, তুমি এটা রাখো পড়ে, তুমি এটা সাকিবকে দিও, দেখো সাকিব গ্রহণ করে কিনা। জি আঙ্কেল। তাহলে বিয়াই আমি উঠি, আমার একটু বের হতে হবে। আপনারা সবাই লাঞ্চ করে যাবেন। আমারও একটু বের হতে হবে। শোভনা সাব্বিরের মারের বাবার পায়ে ধরে সালাম করলো। শোভনা খুশি ধরে না। মরিয়ম যেন খুশিতে আজ থেকে সাব্বিরের বিয়ে হবে। মরিয়ম খুশি শেষ। বিয়ে হওয়ার আগে ভাবি রাখা শুরু করলো। যথারীতি দিন সাব্বির পরীক্ষা শেষ হলো। পরের দিন সাব্বিরকে যখন দেশের বাড়িতে পাঠিয়ে দিয়েছে, সেদিন থেকে বাড়ি সাজানো হয়েছে। পরের দিন যেদিন সাব্বির আসবে, কথা হয়েছে সাব্বির আসতে আসতে সন্ধ্যা হবে। সন্ধ্যার সময় কাজে ডাকলো। সুবর্ণা যথারীতি কবুল বলে দিল। আর কবুল বলবে না কেন? যার জন্য এত কষ্ট করলো তার জন্য কবুল বলতে কিসের আপত্তি? সুবর্ণা সাব্বিরের ঘরে মাথায় ঘোমটা দিয়ে বসে রইল সাব্বিরের অপেক্ষায়। আমি ভাবি এসব কাজ কেন আমাকে দেয়। যেদিন গিয়েছিলাম পরদিন জমিটুকু মাপলাম অনেক কষ্টে, মেপে হিসেবে করে বিকালের দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ি থেকে ফোন করলে বলে দিলাম আসতে সন্ধ্যা হবে। আমি ঘন্টা 2-1 জার্নি করে ঢাকায় পৌঁছালাম। পৌঁছে বাড়ির উদ্দেশ্যে রিক্সা নিয়ে রওনা দিলাম। বাসায় পৌঁছে দেখি অনেক জুতা দরজা খোলা আছে। দেখি আমাদের ফ্ল্যাটটা সুন্দর করে সাজানো হয়েছে। আমি ভাবলাম আজকে আবার কিসের অনুষ্ঠান, তাহলে কার বার্থডে খেয়াল করে দেখলাম আমার বার্থডে না, মরিয়মের বার্থডে না, তাহলে কিসের অনুষ্ঠান চেয়ে দেখি সামি আর তার গার্লফ্রেন্ডও আছে। সামি আমার কাছে আসলো আর বলল, দোস্ত, না গিয়ে গোসল করে নতুন কাপড় পরে রেডি হো। মানে কি? কি হয়েছে? কিসের অনুষ্ঠান? তোর বিয়ে আজকে।
আমি স্বামীর কথা শুনে অবাক। কি, আমার বিয়ে মজা করস তুই? তোর কি এসব দেখে মজা মনে হচ্ছে? যা দোস্ত, গোসল করে রেডি হও। আমার বিয়ে? আমি বিশ্বাস করতে পারতেছি না। আর কার সাথে? বাসর ঘরে ঢুকে দেখতে পারবি। দেখি মা আসছে। মা বলল, এত দেরি করে আসলি কেন? যা গোসল করে রেডি হ। মা কিসের অনুষ্ঠান? স্বামী বলল আমার নাকি বিয়ে। এটা কি সত্যি? সত্যি। কার সাথে? আমি বিয়ে করব না। তোরে কি বলছি বিয়ে করতে? তোরে বলছি গোসল করে রেডি হতে। এই বলে মা চলে গেল। স্বামী বলল, দেখলি, যা এখন গোসল করে রেডি হও। এই বলে স্বামী একটা লুঙ্গি দিয়ে ধাক্কা দিয়ে বাথরুমে ঢুকিয়ে দিল। আমি বাধ্য হয়ে বাথরুমে ঢুকলাম। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আমি বিয়ে করব না, তাই ভাবলাম আজকে সারা রাত বাথরুমে কাটিয়ে দিব। কিছুক্ষণ পর স্বামী ডাকাডাকি শুরু করলো, মাও ডাকাডাকি শুরু করলো। আমি বললাম, মা বিয়ে করব না। আর কার সাথে বিয়ে হচ্ছে সেটা বলো আগে। তুই বিয়ে করবি না, তোর ঘাড়ে করবে। তোরে 5 মিনিট টাইম দিচ্ছি। 5 মিনিটের ভিতরে তুই বাথরুম থেকে বের না হলে দরজা ভেঙে তোরে বের করব। কি করব বুঝতে পারছি না। আমি গোসল করে বাথরুম থেকে বের হলাম। বের হলে স্বামী আমাকে নতুন কাপড় দিল পরার জন্য, একেবারে জামাইয়ের পোশাক। আমি বাধ্য হয়ে জামাইয়ের পোশাক পরে ঘর থেকে বের হলাম। দেখি আব্বাও আসছে। আমার মাথা কোনো কাজ করছে না। কি হচ্ছে আমার সাথে? কার সাথে আমার বিয়ে হচ্ছে? সুবর্ণার সাথে? না না না, এ হতে পারে না। সুবর্ণার সাথে বিয়ে হওয়ার থেকে ভালো সারা জীবন বিয়ে না করে থাকা ভালো। স্বামী আমাকে কাজীর সামনে বসালো। কাজী দোয়া পড়ল আর বলল কবুল বলতে। আমি কবুল বলতাম না, ঠিক করে রাখলাম। যত কিছুই হোক আমি কবুল বলবো না। মা এত করে বলতে লাগলো কবুল বলতে। আমি কোনো কথাই কানে নিচ্ছি না। অবশেষে আব্বা বলল কবুল বলতে। আমি মার মুখের দিকে তাকালাম, দেখি মা বলছে কবুল বলতে। আব্বার মুখের দিকে তাকালাম, দেখি আব্বাও বলছে কবুল বলতে। মনে মনে ভাবলাম আব্বার আম্মা যেহেতু বলছে কবুল বলতাম, তাহলে সমস্যা কি? আর আব্বা মা তো আমার জন্য কখনো খারাপ মেয়ের সাথে বিয়ে দিবে না। আব্বা আর মার মুখের দিকে তাকিয়ে আমি কবুল বলে দিলাম। সবাই একযোগে উঠলো, আমিন। আমি কাগজে সিগনেচার করলাম। আমাকে সবাই মিষ্টি খাওয়ালো। এদিক সেদিক ঘুরে আমি আমার ঘর মানে বাসর ঘরে ঢুকলাম। দেখি খুব সুন্দর করে বাসর ঘর সাজানো হয়েছে। দেখি খাটের মাঝখানে একটা মেয়ে বসে আছে, মাথায় ঘোমটা দিয়ে। আমি পায়ে হেঁটে খাটের এক কোণায় বসলাম। আমি আমার কাপা কাপা হাতে মেয়েটার ঘোমটা উঠালাম। ঘোমটা উঠিয়ে যা দেখলাম তা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। দেখি আমার চিরচেনা শত্রু সুবর্ণা। সিজন 1 কমপ্লিট।